আমগুলো কত করে? একদম তাজা আম ম্যাডাম, আপনার জন্য বিশেষ। কথাটা শেষ হলো না। আসিফের চোখ আটকে গেল সামনের মানুষটার নেম প্লেটে। হাত থেকে পাল্লাটা প্রায় পড়েই যাচ্ছিল। আসিফ, তুমি? শহরের সবচেয়ে কড়া পুলিশ অফিসার রাইসা রহমানের গলা কাঁপছিল। সেটা যে কেউ লক্ষ্য করলে অবাক হতো। রাইসা। আসিফও কথা বাড়াতে পারল না। 7 বছর পর ঢাকার একটা ব্যস্ত চৌরাস্তায় হাজার মানুষের ভিড়ে, ট্রাফিকের শব্দের মাঝে এভাবে দেখা হয়ে গেল। দুজনের চোখেই অনেক প্রশ্ন, কিন্তু কেউ কিছু বলল না। রাইসা রহমানকে মিডিয়া ডাকত আয়রন লেডি। বড় বড় অপরাধীরা তার নাম শুনলে ঘাবড়ে যেত। কিন্তু সেই চকচকে ইউনিফর্মের ভিতরে একটা পুরনো ক্ষত ছিল, যেটা সে কাউকে দেখাতো না। 7 বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়েছিল। তারপর থেকে পুরো জীবনটা কাজে ঢেলে দিয়েছিল। সেদিন সকালে সে এসেছিল নিয়মিত পরিদর্শনে। হঠাৎ চোখ পড়ল একটা ছোট্ট ঠেলা গাড়িতে। কয়েক সেকেন্ড সময় থেমে গেল। পাশে দাঁড়ানো অফিসাররা কিছু বুঝতে পারল না। আসিফও বুঝতে পারেনি যে দূরে দাঁড়ানো মানুষটা কে। তারপর মাথা তুলল, চোখাচোখি হল। 7 বছরের দূরত্ব এক মুহূর্তে যেন মুছে গেল। রাইসা চোখ সরিয়ে এগিয়ে গেলেন। আসিফ সেখানেই দাঁড়িয়ে রইল। বুকের ভেতরে কিছু একটা ধুকধুক করছিল। সারাদিন কাজে মন বসল না রাইসার। বারবার সেই মুখটা ভাসছিল। সন্ধ্যায় বাংলোয় ফিরে অনেকক্ষণ জানালার কাছে দাঁড়িয়ে রইলেন। বাইরে বৃষ্টি নামছিল। তিনি আলমারি খুললেন, পুরনো একটা বাক্স বের করলেন। ভেতরে কিছু ছবি, একটা হাসি মুখের ছেলের ছবি, সেই আসিফ। ছবিটা হাতে নিয়ে আসতে বললেন, শেষমেশ তোমার কি হলো আসিফ? অন্যদিকে আসিফও তার ছোট ভাড়া ঘরে বসেছিল। পুরনো ফ্যান ঘুরছে, ক্লান্ত হাতে পানি খেল, বিছানায় বসল। মাথায় ঘুরছিল সেই দিনের কথা যখন আদালতে বিবাহ বিচ্ছেদ হয়েছিল। রাইসা একবারও তার দিকে তাকায়নি, চুপচাপ বেরিয়ে গিয়েছিল। সে থামানোর চেষ্টা করেছিল, পারেনি। সেই রাতে দুজনের কেউই ঘুমালো না। পরদিন সকালে রাইসা আবার সেই চৌরাস্তায় এলেন। আনুষ্ঠানিক কোনো কারণ ছিল না, পা আপনা আপনি নিয়ে এসেছিল। আসিফও তখনও ঠেলাগাড়ির পাশে, মুখে সংগ্রামের ছাপ স্পষ্ট। হঠাৎ চিৎকার, একটা বাইক পিছলে গেছে, চালক রাস্তায় ছিটকে পড়েছে। আশেপাশের মানুষ ঘাবড়ে গেল। কিন্তু আসিফ এক মুহূর্ত দেরি না করে ঠেলাগাড়ি ছেড়ে দৌড় দিল। নিজের শার্ট ছেড়ে আহত ছেলেটার মাথায় বাঁধল, চিৎকার করে সাহায্য চাইল। রাইসা দাঁড়িয়ে দেখছিলেন। 7 বছর আগেও এমনই ছিল সে, সবার আগে ছুটে যেত। অ্যাম্বুলেন্স এলো, ছেলেটাকে নিয়ে গেল। আসিফ ঠেলাগাড়িতে ফিরল। অনেক আম রাস্তায় ছড়িয়ে পড়েছে, কিছু পিষে গেছে, কিন্তু তার মুখে কোনো আক্ষেপ নেই। রাইসার বুকে একটা চাপ অনুভব হলো। এই মানুষটা কিভাবে তার জীবন থেকে দূরে চলে গিয়েছিল। বৃষ্টির দিনে রাইসার গাড়ি এসে থামল আসিফের ঠেলাগাড়ির সামনে। দুজন চুপ করে একে অপরের দিকে তাকিয়ে রইল। বৃষ্টি পড়ছে, রাস্তায় ভিড়, হর্নের শব্দ, কিন্তু সেই মুহূর্তটা অন্যরকম ভারী ছিল। কেমন আছো আসিফ? 7 বছর পর রাইসার কণ্ঠস্বর শুনে আসিফের ভেতরে কিছু একটা নড়ে উঠল। সে সামলে নিয়ে বলল, যেমন দেখছ। রাইসা বললেন, তোমার ব্যবসা ভালোই চলছিল, এসব কিভাবে হলো? আসিফ চোখ নামিয়ে নিল। অনেক বড় গল্প, হয়তো শুনে তোমার কিছু যায় আসবে না। রাইসা এবার সরাসরি তার চোখে তাকালেন। সেখানে কষ্ট ছিল, ক্লান্তি ছিল, একটা একাকিত্ব ছিল যেটা বলা কঠিন। হয়তো যায় আসবে। আসিফ কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখন ফোন বাজল। ধরতেই মুখের রং বদলে গেল। কি? কখন? আমি আসছি। মায়ের শরীর খারাপ, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সে তাড়াতাড়ি বেরিয়ে গেল। রাইসা কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর তার পাও চলতে শুরু করল। কেন গেলেন সেটা তিনি নিজেও বলতে পারবেন না। হাসপাতালে আসিফ বাইরে পায়চারা করছিল। ডাক্তার বেরিয়ে জানালো অবস্থা গুরুতর, কিন্তু আপাতত বিপদমুক্ত। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তখন চোখ পড়ল রাইসার দিকে। তুমি এখানে? জানি না কেন, মনে হলো আসা উচিত। করিডোরে দুজনে বসল। কেউ কথা বলল না কিছুক্ষণ। রাইসা জিজ্ঞেস করলেন, তোমার মা কি আমাকে চিনবেন? মা অবশ্য ভুলার চেষ্টা করেছিলেন অনেক, কিন্তু কিছু সম্পর্ক মন থেকে ভুলা যায় না।
একটু পরে নার্স বাইরে এসে বলল, রুগী আপনাকে ডাকছেন। রাইসা ভেতরে গেলেন। বিছানায় শুয়ে থাকা বৃদ্ধা তাকে দেখেই কেঁদে ফেললেন। কাপা হাতে রাইসার হাত ধরলেন। মা, কেমন আছো? রাইসার চোখেও পানি এলো। বৃদ্ধা বললেন, সবসময় দোয়া করতাম তোমরা দুজন আবার এক হয়ে যাও। রাইসা জিজ্ঞেস করলেন, আম্মা, আমাদের সাথে এমন কেন হলো? আসিফ থামিয়ে দিল। ডাক্তার বেশি কথা বলতে নিষেধ করেছেন, কিন্তু রাইসা বুঝতে পারলেন সে কিছু একটা লুকোচ্ছে। পরের কয়েকদিন রাইসা চুপচাপ আসিফের উপর নজর রাখলেন। ভোর 4টে ওঠে, বাজারে যায়, সারাদিন রাস্তায় কাজ করে, রাতে অসুস্থ মায়ের সেবা করে। কখনো কারো সামনে হাত পাতেনি। তারপর একদিন সন্ধ্যায় দুটো দামি গাড়ি আসিফের পথ আটকাল। কয়েকজন লোক বেরিয়ে এলো। চেহারা দেখেই বোঝা যায় সাধারণ মানুষ না। অনেক সময় দিয়েছি, শেষবার বলছি, জমির কাগজ দিয়ে দে। আসিফ রাগে বলল, ওই জমি আমার বাবার স্মৃতি, কোনো মূল্যেই দেব না। লোকটা হাসল, ধাক্কা দিয়ে চলে গেল। তারা জানত না যে সামান্য দূরে একটা গাড়ি থেকে পুরো ঘটনা দেখছিলেন রাইসার রহমান। সেই রাতেই তিনি তার বিশ্বস্ত ইন্সপেক্টরকে ডাকলেন। আসিফ নামের এই লোকটার সম্পর্কে সব জানা চাই, জমি, পুরনো মামলা, শত্রু, সব। পরদিন ইন্সপেক্টর তারেক ফাইল নিয়ে এলো। ম্যাডাম, জমিটার দাম আজ কোটিতে, কিন্তু গত 5 বছরে 3 বার অন্যের নামে ট্রান্সফার করার চেষ্টা হয়েছে, প্রতিবারই আটকে গেছে। কে করছে? তারেক একটু থামল। শহরের কিছু বড় মানুষ জড়িত মনে হচ্ছে, তবে আরেকটা কথা আছে। সে একটা ফাইল এগিয়ে দিল। রাইসা খুললেন। 7 বছর আগের নথি। একটা নাম দেখে হাত কাঁপল। তার মামা শফিক, যাকে তিনি সব সময় বাবার মতো সম্মান করতেন। ম্যাডাম, যে ছবিগুলো দেখে আপনি আসিফের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, সেগুলোর সাথেও এই নেটওয়ার্কের যোগ থাকতে পারে। রাইসা চুপ করে বসে রইলেন। সেই সন্ধ্যায় তিনি সরাসরি আসিফের বাড়ি গেলেন। ঘরে পুরনো আসবাব, একটা ছোট টেবিল, কোণে ওষুধপত্র। দেখে বুকে লাগল। আসিফ, আমি একটা প্রশ্ন করব, সত্যি বলবে? তোমার সাথে কখনো মিথ্যে বলিনি। রাইসার চোখ পানিতে ভরল। সত্যি কি অন্য কোনো নারীর সাথে সম্পর্ক ছিল তোমার? ঘরে চুপ নেমে এলো। আসিফ একটু হাসল, কিন্তু সেই হাসি কষ্টে তূর্ণ। 7 বছর পরেও একই প্রশ্ন। সে উঠে ভেতর থেকে একটা পুরনো ফাইল নিয়ে এলো। ব্যাংক রেকর্ড, ফোন রেকর্ড, নানান নথি। বিবাহ বিচ্ছেদের পর এগুলো জোগাড় করেছিলাম। একদিন তোমাকে সত্যটা জানাবো ভেবেছিলাম, তারপর মনে হলো হয়তো অনেক দেরি হয়ে গেছে। রাইসা কাঁপা হাতে ফাইল খুললেন। পাতা উল্টাতে উল্টাতে মুখ ফ্যাকাশে হয়ে গেল। ছবিগুলো এডিট করা ছিল, টাকা দিয়ে বানানো হয়েছিল, আর সেই টাকার সূত্রযুক্ত সেই একই নেটওয়ার্কের সাথে। তার মানে আমি ভুল ছিলাম। আসিফ দীর্ঘশ্বাস নিল। ভুল শুধু তোমার ছিল না, কেউ অনেক ভেবেচিন্তে আমাদের মাঝে বিষ ঢেলেছিল। কিন্তু সেই সময় তোমার আমার ওপর ভরসা রাখা উচিত ছিল। রাইসার কাছে উত্তর ছিল না। তখনই দরজায় জোরে কড়া নাড়ার শব্দ হলো। দরজায় একজন ঘাবড়ানো লোক, শ্বাস দ্রুত। আসিফ ভাই, এক্ষুনি এখান থেকে বের হন, তারা আপনাকে মেরে ফেলবে। রাইসা সতর্ক হয়ে গেলেন। কারা? লোকটি বলল সে আগে সেই বিল্ডারের জন্যই কাজ করত। সে জানালো যে 7 বছর আগেও পরিকল্পনা হয়েছিল। আসিফের বাবার জমি ছিল এমন জায়গায় যেখানে কোটি টাকার প্রজেক্ট হবে। বাবা বিক্রি করতে রাজি হননি। সন্দেহজনক পরিস্থিতিতে মারা গেলেন। তারপর আসিফকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হলো। আর রাইসার সাথে বিচ্ছেদও সেই পরিকল্পনারই অংশ ছিল, যাতে সে সম্পূর্ণ একা হয়ে যায়। রাইসার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। তখন লোকটি আরও একটা নাম নিল, শফিক। তারপর বাইরে গাড়ি থামার শব্দ। আসিফ জানালা দিয়ে দেখল কালো গাড়ি থেকে অস্ত্রধারী লোক নামছে। রাইসা ফোন বের করে কন্ট্রোল রুমে লোকেশন পাঠালেন। দরজায় লাথি পড়তে শুরু করল। আসিফের মা কাঁদছেন। আসিফ বলল সে পালাবে না, আজ সত্য সামনে আসবে। দরজা ভাঙল, কয়েকজন ঢুকে এলো। তারা জানত না সামনে রাইসার রহমান দাঁড়িয়ে আছেন। সার্ভিস পিস্তল বের করে কড়া গলায় বললেন, 1 পাও এগোলে পরিণতি ভালো হবে না। সবাই থামল। তাদের নেতা হেসে বলল, আজ কেউ জ্যান্ত যাবে না। তখনই দূর থেকে পুলিশের সাইরেন।
গুন্ডাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাইসা দুজনকে ধরলেন, বাকিরা পালালো। কিছুক্ষণের মধ্যে পুরো এলাকা ঘেরাও হয়ে গেল। যখন সব শান্ত হলো, সেই লোকটি রাইসার হাতে একটা পেন ড্রাইভ দিল। এতে পুরো চক্রের সব আছে। সেই রাতেই রাইসা পেন ড্রাইভ পরীক্ষা করালেন। ভিডিও, নথি, রেকর্ডিং। শফিক নিজের গলায় বলছে, রাইসা আর আসিফ একসাথে থাকলে জমি পাওয়া যাবে না, দুজনকে আলাদা করতেই হবে। রাইসা চোখ মুছলেন। যাকে সন্দেহ করেছিলেন সে নির্দোষ, যাকে ভরসা করতেন সেই আসল অপরাধী। পরদিন তদন্তে জানা গেল আসিফের বাবার একটা পুরনো ডায়েরির কথা। সেটাই জমি দখলের নথি, গোপন চুক্তির রেকর্ড, নাম সব ছিল। সেটাই খোঁজা হচ্ছিল এতদিন। সবাই ভেবেছিল নষ্ট হয়ে গেছে। আসিফের মা একদিন একটা পুরনো কাঠের বাক্স থেকে একটা চাবি বের করলেন। তোমার বাবা বলেছিলেন, যখন সত্যিই বড় বিপদ আসবে তখন এটা দিও। গ্রামের পুরনো বাড়িতে একটা আলমারির পেছনে দেওয়ালে লুকানো ছোট একটা লোহার দরজা। চাবি লাগাতেই খুলল। ভেতরে চামড়ায় বাঁধানো একটা ডায়েরি। আসিফের হাত কাঁপল। এটা তার বাবার শেষ স্মৃতি। রাইসা খুলতেই সবার হুঁশ উড়ে গেল। শুধু জমির রহস্য না, বড় নেতা, বিল্ডার, কর্মকর্তাদের নাম, বেআইনি চুক্তির হিসাব। পরিষ্কার বোঝা যাচ্ছিল রহমতুল্লাহর মৃত্যু দুর্ঘটনা ছিল না। কিন্তু ডায়েরি পড়ার আগেই বাইরে গাড়ি থামার শব্দ। তারা এখানেও চলে এসেছে। গুলির লড়াই হলো। হামলাকারীরা পিছু হটল, কিন্তু যাওয়ার আগে হুমকি দিয়ে গেল। শহরে ফিরতে ফিরতে ডায়েরির শেষ পাতায় একটা নাম, রাইসার বাবার নাম। সে সেই রাতেই বাবার কাছে গেলেন, ডায়েরির সামনে রাখলেন। বাবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখন মনে হয় সময় এসে গেছে। রহমতুল্লাহ তাকে বিশ্বাস করেছিলেন, কিছু গুরুত্বপূর্ণ নথি দিয়েছিলেন, বলেছিলেন সময় এলে বাইরে আনতে। কিন্তু রহমতুল্লাহ মারা যাওয়ার পর হুমকি এলো। পরিবারের ভয়ে চুপ থেকে গেলেন। রাইসা জিজ্ঞেস করলেন, প্রমাণ ছিল তাহলে এতদিন চুপ কেন? বাবার চোখে পানি। এটাই আমার সবচেয়ে বড় আক্ষেপ। সেই রাতে বাবা একটা পুরনো ব্যাগ বের করলেন। ভেতরে মূল নথি, রেকর্ডিং, ব্যাংক লেনদেনের প্রমাণ, বছরের পর বছর যা খোঁজা হচ্ছিল। পরদিন সব প্রমাণ নিয়ে আদালতের দিকে রওনা হলেন রাইসা ও আসিফ। রাস্তায় তাদের পিছু নেওয়া শুরু হলো। একটা ট্রাক ধাক্কা মারার চেষ্টা করল। পেছন থেকে আরেকটা গাড়ি পথ আটকে দিল। গুলির লড়াই, অনেকে ধরা পড়ল। জিজ্ঞাসাবাদে একজন স্বীকার করল, এই চক্রের মূল হোতা বিল্ডার না, শফিক। সেই শফিক যে বছরের পর বছর আত্মীয় সেজে সবাইকে ধোঁকা দিয়ে এসেছে। পুরনো বন্দরে একদিন ভোরে একজন বৃদ্ধ এসে একটা ফাইল দিয়ে গেল। অনেক বছর ধরে এদের হয়ে কাজ করেছি, আর পারছি না। ফাইলে ছিল শফিকের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ, হত্যার পরিকল্পনা। রহমতুল্লাহর মৃত্যু দুর্ঘটনা না, পরিকল্পিত হত্যা। আর রাইসা আসিফের বিচ্ছেদও সেই পরিকল্পনারই অংশ। রাইসার চোখ দিয়ে পানি পড়তে লাগল। 7 বছর আগে তিনি শুধু স্বামী হারাননি, পুরো জীবনটাই হারিয়েছিলেন। আদালতে সব প্রমাণ জমা হল। শফিক পালানোর চেষ্টা করেছিল, শহরের বাইরে ধরা পড়ল। কয়েক সপ্তাহ ধরে শুনানি চলল। সাক্ষী এলো, রেকর্ডিং বাজল, ব্যাংকের হিসাব সামনে এলো। শেষে আদালত শফিক, বিল্ডার আর তাদের সহযোগীদের দীর্ঘ কারাদণ্ড দিল। আদালত থেকে বের হওয়ার সময় রাইসা এক কোণে চুপ করে দাঁড়িয়েছিলেন। আসিফ কাছে এলো। কেউ কিছু বলল না। 7 বছরের কষ্ট, ভুল বোঝাবুঝি, বিচ্ছেদ সব যেন সেই মুহূর্তে এক জায়গায় এসে দাঁড়িয়েছে। রাইসার চোখ ভরে এলো। সেদিন যদি তোমার ওপর ভরসা করতাম, জীবনটা অন্যরকম হতো। আসিফ বলল, যা গেছে তা ফেরানো যাবে না, কিন্তু যা আসছে সেটা সুন্দর করা যাবে। কিছুদিন পর 2 পরিবার একসাথে বসল। রাইসার বাবা আসিফের কাছে ক্ষমা চাইলেন, স্বীকার করলেন তার নীরবতাও ক্ষতি করেছে। আসিফ কোনো অভিযোগ ছাড়াই ক্ষমা করে দিল। তারা তাড়াহুড়ো করল না, একে অপরকে আবার চিনতে সময় দিল। পুরনো কথার জট ছাড়াল। কয়েক মাস পর 2 পরিবারের সামনে আবার বিয়ে হল। এবার কোনো মিথ্যে নেই, কোনো ষড়যন্ত্র নেই, শুধু বিশ্বাস, সম্মান আর সেই ভালোবাসা যেটা আসলে কখনো যায়নি। বিয়ের দিন দুজনের চোখেই পানি ছিল, কিন্তু এবার সেটা কষ্টের না, খুশির। সন্ধ্যার বাতাস বইছে। বারান্দায় দাঁড়িয়ে রায়সার হাতে 2 কাপ চা।
আসিফ পেছন থেকে এসে একটা কাপ নিল। কি ভাবছ? রায়সা আসিফের চোখে তাকিয়ে বলল, ভাবছি সেদিন সেই ফুটপাতে যদি দেখা না হতো, এই সন্ধ্যাটা আর কখনো আসতো? আসিফ তার হাত ধরল। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সত্য একদিন না একদিন সামনে আসতই। দুজনের মুখের হাসি দেখলে বোঝার উপায় নেই কি ঝড় পার করে এসেছে তারা। আপনাদের কি মনে হয়, চরম ভুল বোঝাবুঝি আর ষড়যন্ত্রের মাঝেও সত্যিকারের ভালোবাসা কি এভাবেই টিকে থাকে? গল্পটা ভালো লাগলে একটা লাইক দিন, মতামত জানান কমেন্টে। আর এমন গল্পের আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন।